নমস্কার বন্ধুরা, আজ ৩রা ডিসেম্বর ২০২৪। আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমি আমার জৈব পদ্ধতির যে চাষ, সবজি, ফল এবং বিভিন্ন নারকেল থেকে শুরু করে আমার যে পুষ্টি বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার পেছনে ডান দিকে রয়েছে যে পিঙ্ক কাঁঠাল, যেটাকে আমরা ১২ মাসি বলে প্রচার করে থাকি, কিন্তু আসলে ১২ মাসি নয়। তবুও এটা সবজির জন্য একটি উৎকৃষ্ট মানের কাঁঠাল, যেটার বয়স ১ বছর পূর্ণ হয়েছে। এটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি ১৩০টি কাঁঠাল এই আমার বাগানে, পুষ্টি বাগানে রোপণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকে বাঁ দিকে নারকেল ইস্ট ভ্যারাইটি, টল ভ্যারাইটির নর্থ ইস্ট থেকে, দক্ষিণ ভারত থেকে আমি যে চারাগুলো এনেছি, এনে ১ বছর এর বেশি সময় হয়ে গেছে। ৫ বছরের পর এতে ফল দেবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ওডিসি 3 মোরিঙ্গা, যে মোরিঙ্গা আমি চাষ করেছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। তা বন্ধু, আমার যে বক্তব্য, আমি এই পুষ্টি বাগানের মধ্যে কাঁচকলা থেকে শুরু করে কাঁঠালি কলা এবং G9 কলার চাষও করেছি। তো আজকে আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে মাছ চাষের পাশাপাশি আমরা আজকে যে পুষ্টি বাগানের কথা বলে থাকি, একই জমিতে মিশ্র পদ্ধতির চাষ, সেই সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি গত ভাদ্র মাসে এখানে কলাই চাষ করেছিলাম। এবার অতি বর্ষার কারণে সে কলাই ব্যাপক আকারে গাছ হয়েছিল, কিন্তু ফলন পাইনি। গত ২রা ডিসেম্বর আমি তাকে হারভেস্টিং করেছি। যেখানে ১০ কুইন্টাল কলাই হওয়ার কথা, সেখানে মাত্র ৫০ কিলো থেকে ৮০ কিলো মতো হবে আমি কলাই পেয়েছি। তা আজকে আমাদের দেশের কৃষকদের যে দুরবস্থা, আমি এই যে এত বড় পুকুরের যে একটা প্রজেক্ট এখানে করেছি, ৭ বিঘা এরিয়ার মধ্যে ৫ বিঘে পুকুরে আমি মাছ চাষ করি জৈব পদ্ধতিতে, এবং আমি এই ২ বিঘে যে জমি আমার রয়েছে, সেখানে আমি সবজি, ফল থেকে শুরু করে বিভিন্ন প্রকার মিশ্র পদ্ধতিতে চাষ করে থাকি জৈব পদ্ধতিতে। আমি এখানে আজকে আমাদের দেশের কৃষকদের যে দুরবস্থা, অথচ এই কৃষকরা ১৪০ কোটি দেশের জনসংখ্যার দেশের কৃষকদের আজকে কি অসহনীয় দুরবস্থা, সেই কথাটাও আপনাদের সামনে শেয়ার করতে চাই। কারণ এই কৃষকরা যদি কাজ না করে, কৃষকরা যদি তাদের গায়ের রক্ত ঘামে পরিণত করে, তারা যে রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে যে ফসল উৎপন্ন করে, সেই ফসলের জন্য সত্যিকারের না আছে কোনো বাজার, না আছে কোনো সর্বনিম্ন রেট, তারা পায় না, এবং সরকারি অনুদান নামমাত্র। অতীতে আমরা ৪৭ সালের পর শুনেছি, লাঙল যার জমি তার। কোনো নেতা মন্ত্রী বলেছে যে গরিবি হটাও, কোনো নেতা বলেছে জয় জওয়ান জয় কিষাণ। আবার আজকে আমরা মামাটি মানুষ থেকে শুরু করে মোদিজি যে কথাগুলো বলছেন, যে কৃষকদের জন্য সহজে লোন পাওয়ার ব্যবস্থা, সে মৎস্য চাষ হোক, যে কোনো ফসল বা সবজি চাষ হোক। কিন্তু আমি নিজে বাস্তবে ৫ বছর ঘুরে ঘুরে আমার ২ জোড়া ৩ জোড়া জুতো ক্ষয় হয়ে গেছে, কিন্তু কোনো অফিস থেকে আমার সত্যিকারের অরিজিনাল কাগজপত্র এবং সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি কোনো লোন পাইনি। বা আমাদের যে এখানকার বিডিও অফিসে যে সহযোগী কৃষক সেবা কেন্দ্র রয়েছে, এডিও সাহেব বা এডিও অফিস রয়েছে, সেখান থেকে কোনো কৃষকের যে ন্যূনতম সহযোগিতা করার যে জায়গা, আমি তাদের কাছে লক্ষ্য বা সহযোগিতা পাইনি। আমি মৎস্য চাষের ব্যাপারে ৫ বছর ঘুরে ঘুরে একটি মৎস্য প্রকল্পের লোন আমি পাইনি। আমার নিজস্ব পুকুর, নিজস্ব সমস্ত কাগজপত্র এবং আমার যে ইনকাম ট্যাক্সের ফাইল রয়েছে, তা সত্ত্বেও আমি সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো সহযোগিতা পাইনি। বছরে একবার করে মৎস্য দপ্তর থেকে কৃষক মৎস্য চাষিদের মাছ দেওয়ার কথা,
একবারেই পেয়েছিলাম, কিন্তু এই 4 বছর কাগজপত্র নেওয়ার পরেও আমরা সেটা পাইনি। এবং মৎস্য আধিকারিকের কাছে গেলে দেখা মানে সহযোগিতা দূরের কথা, তাদের দেখা পর্যন্ত পায় না। এই হচ্ছে আমাদের অবস্থা। কৃষকদের জন্য আজকে কৃষিভিত্তিক শিল্পর কথা, কৃষক সন্তানরা লেখাপড়া শিখে আজকে যে চাকরি করবে, তার যে কর্মসংকোচন পদ্ধতি আজকে সব সরকার নিয়ে এসছে, কৃষকদের জন্য কোনো গ্যারান্টি নেই। কৃষকদের কোনো দাবি দেওয়া কেউ আজকে পূরণ করা তো দূরের কথা, কৃষকদের সহানুভূতির সাথে তাদের দাবি দেওয়াগুলো, তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য কোনো ব্যবস্থা আজকে নেই। তাই আমরা ভারতবর্ষ তথা বাংলার চাষিরা যে অবস্থায় রয়েছি, যার জন্য আমাদের ঘরের ছেলেরা আজকে লেখাপড়া শিখুক বা না শিখুক, তারা আজকে কৃষি ক্ষেত্রে প্রবেশ করার জন্য, কৃষি কাজে আগ্রহ হারিয়ে তারা অন্যান্য শ্রমিক অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, অন্যান্য পেশার সাথে যুক্ত হচ্ছে। তাই আরও আগামীতে এই কৃষকদের দুরবস্থা বাড়বে। এবং আজকে আপনারা যারা শহরের মধ্যবিত্ত বা সরকারি কর্মচারী বলুন বা শ্রমিক বন্ধুরা রয়েছেন, আপনারা কাজ করে টাকা রোজগার করতে পারেন, কিন্তু এই কৃষক বন্ধুরা যদি তাদের এই রক্ত ঘামে পরিণত করে এই যে রাত দিন খেটে ফসল তৈরি না করে, আপনারা খাবেনটা কি? আপনারা টাকা দিয়ে খাবার কিনতে পারবেন না। আর যদিও পেয়ে থাকেন বিদেশ থেকে, চীনের মতো দেশ থেকে আজকে যে ধরনের বিষযুক্ত খাবারগুলো আজকে আমদানি হচ্ছে, তারা তো রপ্তানি করে টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের কৃষকরা যেভাবে চাষ করে থাকে, কম মাত্রায় সার রাসায়নিক প্রয়োগ করে বা জৈব পদ্ধতিতে, তা সেই ফসলের থেকে আপনারা শরীর সুস্থ রাখার যে খাদ্য প্রাণ শক্তিটা পান, সেটা কিন্তু অন্যান্য রাষ্ট্র থেকে আমদানিকৃত খাদ্যশস্য থেকে পাবেন না। তাই আমাদের কৃষকদের এই দুরবস্থার জন্য সকলে মিলে আপনারা সহযোগিতা করুন, কৃষকদের পাশে দাঁড়ান, এই বলে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন। নমস্কার বন্ধু, আজকের মতো এখানেই শেষ করছি।